স্ক্রিন শেয়ারেই আছি, একটু দেখো। এটা হচ্ছে দ্য লেক আইল অফ ইনস্ট্রি যে কবিতাটা, দ্য লেক আইল অফ ইনস্ট্রি। লেক আইল অফ ইনস্ট্রি বলতে ওই যে ইনস্ট্রি লেক, ইনস্ট্রি হ্রদের কথা বলা হচ্ছে। ইনস্ট্রি হ্রদ মানে কবিতাটার নাম হচ্ছে ইনস্ট্রি হ্রদ, ইনস্ট্রি। এই যে এখানে দেখতে পাচ্ছ এই কবিতাটা লেখা হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটস এর। ডাব্লিউ.বি. ইয়েটস এর পুরো নাম হচ্ছে কি? উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি 1865 সালের 13ই জুন জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেছিলেন 28 জানুয়ারি। থ্যাংক ইউ। তাহলে যে উইলিয়াম বাটলার ইয়েটস উনি জন্মগ্রহণ করেছিলেন 1865 সালের 13ই জুন এবং মৃত্যুবরণ করেন 1939 সালের 28 জানুয়ারি। মানে উইলিয়াম ডাব্লিউ.বি. ইয়েটস ওয়াজ অ্যান আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট এন্ড রাইটার। মানে উনি ছিলেন একজন আয়ারল্যান্ডের কবি, আয়ারল্যান্ডের কবি এবং নাট্যকার এবং লেখক একই সাথে। মানে তিনি তার যে শৈশব, সেই শৈশবটা কাটিয়েছিলেন কোথায় একটু দেখো, এটা দরকার তোমাদের। স্পেন্ট চাইল্ডহুড ইন দ্য সিটি অফ কাউন্টি স্লিগো। মানে যে সিটিতে, যে শহরে তিনি তার শৈশব কাটিয়েছিলেন সেই শহরের নাম ছিল কাউন্টি স্লিগো, এবং এই শহরটা ছিল ক্লোজ টু দ্য আইল অফ ইনস্ট্রি, ক্লোজ টু দ্য লেক আইল অফ ইনস্ট্রি। মানে এই যে নামে কবিতাটা লেখা, এই এই যে দ্বীপটা, এই দ্বীপটা মূলত ছিল আনহ্যাবিচুয়েটেড, বা এইখানে কেউ বাস করতো না, কোনো মানুষ বাস করতো না এই দ্বীপে। এই দ্বীপটা ছিল কাউন্টি স্লিগো নামের যে শহর আয়ারল্যান্ডের, এই শহরের কাছাকাছি কোথাও। তো ওই শহরে, যে শহরে কবির বেড়ে ওঠা, সেই শহর থেকে অদূরেই ছিল এই দ্বীপটি। এটা ওনার শৈশবটা কেটেছে ওখানে, এই তথ্যটা একটু নিতে হবে। এরপরে হচ্ছে নোন অ্যাজ, মানে ওনার নাম তো উইলিয়াম বাটলার ইয়েটস, উনি পরিচিত ডাব্লিউ.বি. ইয়েটস নামে, ডাব্লিউ.বি. ইয়েটস। ওকে। মেজর ওয়ার্কস, মানে তার যে মেজর ওয়ার্কস বা প্রধান কাজসমূহ, সেগুলোর মধ্যে রয়েছে দ্য লেক আইল অফ ইনস্ট্রি, দ্য সেকেন্ড কামিং, সেইলিং টু বাইজান্টিয়াম। এরকম 3টা কবিতার নাম বলা হয়েছে এখানে, এইগুলোকে বলা হয় ওনার মেজর ওয়ার্কস। হিজ ফার্স্ট পাবলিশ পোয়েম, মানে ওনার প্রথম কবিতা প্রকাশিত হয়, মানে উইলিয়াম বাটলার ইয়েটস এর প্রথম কবিতা প্রকাশিত হয় 1889 সালে। এটা একটা মেসেজ যে উইলিয়াম বাটলার ইয়েটস এর প্রথম কবিতা। এরপর একটু দেখো, ওনার আরেকটা কবিতা আছে যেটা মোটামুটি বিখ্যাত, ফেমাস পোয়েম, ওয়ান অফ হিজ ফেমাস পোয়েমস, যেটার নাম ছিল রাজনীতি। কবিতাটার নাম রাজনীতি, ওয়াজ রিটেন এট মে 24, 1938। 1938 সালের 24 মেতে রাজনীতি নামের একটা কবিতা উনি লিখেছিলেন। এটি স্পেনীয় গৃহযুদ্ধের সময় এবং জার্মানিতে অ্যাডলফ হিটলারের তৃতীয় প্রাক যুদ্ধের সময়কালে রচিত। মানে এই যে রাজনীতি কবিতাটা, এটা নিয়ে অনেক ঝামেলা আছে। এইটা একটা সময় শুধু সবাই ওই সময় মনে করেছিল যে এটা রাজনৈতিক মানে কোন যুদ্ধের উস্কানিমূলক কবিতা, কিন্তু পরবর্তীতে এটি ওনার আবার ব্যক্তিগত জীবন নিয়ে বা ব্যক্তিগত যে মানসিকতা নিয়ে এটা ওইভাবে আলোচনা হয়েছিল বা দেখিয়েছিলেন। তো এই কবিতাটা উনি স্পেনীয় গৃহযুদ্ধের সময়, মানে স্পেনের গৃহযুদ্ধ চলার সময় লিখেছিলেন, এবং জার্মানিতে তখন এডলফ হিটলারের তৃতীয় প্রাক যুদ্ধের সময়কাল ছিল, সেই সময় উনি কবিতাটি লিখেছিলেন রাজনীতি। পোয়েট অফ 20th সেঞ্চুরি, মানে 20 শতকের একজন কবি বলা হয় ওনাকে। ওনাকে আরো ওনার কিছু ট্যাগ আছে ওনার লাইফের সাথে, সেটা হচ্ছে বা ওনার এই যে পোয়েটিক লাইফের সাথে, যে পিলার অফ আইরিশ লিটারারি এস্টাবলিশমেন্ট। মানে আইরিশ লিটারারি এস্টাবলিশমেন্টের একটা পিলার বলা হয় ওনাকে। আইরিশ যে সাহিত্য, আইরিশ সাহিত্য যে প্রতিষ্ঠা হয়েছিল, বা আইরিশ সাহিত্যের একটা পিলার বলা হয় ওনাকে। অ্যান্ড দ্য ড্রাইভিং ফোর্স অফ আইরিশ লিটারারি রিভাইভাল, মানে এবং ড্রাইভিং ফোর্স একই সাথে, একটা পিলার আবার বলা হচ্ছে ওনাকে, ড্রাইভিং ফোর্স অফ আইরিশ লিটারারি রিভাইভাল। রিভাইভাল বা আইরিশ সাহিত্যের যে রিভাইভাল বলতে পুনর্জাগরণ বলতে পারো, বা উজ্জীবিত হওয়া, এরকম এইটা ড্রাইভিং ফোর্স বলা হয় ওনাকে। অ্যালং উইথ, মানে এই ড্রাইভিং ফোর্সে ওনার সাথে কাজ করেছিলেন আরো লেডি গ্রিগরি এবং এডওয়ার্ড মার্টিন এন্ড আদার্স, এবং অন্যান্য। মানে লেডি গ্রেগরি এবং এডওয়ার্ড মার্টিন এবং অন্যান্যরা কাজ করেছিলেন ওনার যে আইরিশ লিটারারি রিভাইভালের সময় আর কি, বা এটা আইরিশ লিটারেচার পুনরুজ্জীবিত করার জন্য এই 3জন মূলত মুখ্য ভূমিকা পালন করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য ওনার সম্পর্কে, সেটা হচ্ছে সার্ভড 2 টার্মস অ্যাজ এ সিনেটর অফ দি আইরিশ ফ্রি স্টেট। মানে আইরিশ ফ্রি স্টেটের বা আয়ারল্যান্ডের যে সিনেট, সেই আয়ারল্যান্ডের সিনেটে উনি 2বার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, মানে 2বার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইন 1923, আরো মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য ওনার সম্পর্কে, ইন 1923, 1923 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। মানে এটা অনেক বিশাল একটা অর্জন ওনার। 1923 সালে সাহিত্যে নোবেল লরেট হয়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর হিজ, কি কারণে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো নোবেল কমিটি
তার যে পুরস্কার পাওয়ার পিছনে যে ব্যাখ্যা দিয়েছিলেন সেই ব্যাখ্যাটা ছিল এরকম যে ওনার যে কবিতাগুলা বা ওনার যে লেখাগুলো, এই লেখাগুলো ওনার সমস্ত জাতিকে ইন্সপায়ার করতো বা সমস্ত জাতিকে স্পৃহা জাগাতো। এই কারণটাই এই মুখ্য ছিল তার নোবেল পুরস্কার লাভ করার পিছনে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর হিজ অলওয়েজ ইন্সপায়ার্ড পোয়েট্রি, মানে তার সার্বক্ষণিক বা সারা জীবনে সবসময় তিনি যা লিখেছিলেন, যত কবিতা লিখেছিলেন সবসময় এই কবিতাগুলো ছিল ইন্সপায়ারিং পোয়েট্রি বলা হয় এগুলোকে। হু ইজ ইন এ হাইলি আর্টিস্টিক ফর্ম গিভস এক্সপ্রেশন টু দ্য স্পিচ অফ এ হোল নেশন, যেটা সমস্ত জাতিকে একটা স্পিড, মানে সমস্ত জাতিকে একটা সমস্ত জাতির মধ্যে একটা স্পৃহা, একটা বাসনা জাগিয়েছিল এটা স্বাধীনতার জন্য বা কোনো ভালো কিছু করার জন্য। এই কারণে মানে অলওয়েজ ইন্সপায়ারিং কবিতার জন্য তিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন। ডব্লিউ.বি. ইয়েটস ওয়াজ দ্য হাইলি রেসপেক্টেড অনলি আইরিশ সেক্টর, মানে ওনার সম্পর্কে আরেকটা কথা বলা হয়, যে কোনো সেক্টরে মানে আইরিশ যত মানুষ ছিল, আয়ারল্যান্ডের যত মানুষ ছিল, এই মানুষগুলো যে কোনো সেক্টরে সর্বোচ্চ সম্মান প্রাপ্ত হয়েছিলেন, এমন একজন মানুষ ছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। তো বেসিক ইনফরমেশন অফ দি পোয়েম, এই কবিতার মূল যে ইনফরমেশন গুলো সেটা হচ্ছে যে দ্য লেক আইল অফ ইনস্প্রি, এই কবিতার মূল ইনফরমেশনের মধ্যে এটা টাইপস অফ দিস পোয়েম বা এই কবিতার ধরনটা কি। দ্য 12 লাইন্স poem is divided into 3 quatrains and is an example of Yeats earlier lyric poem, মানে ডব্লিউ.বি. ইয়েটস এর প্রথম দিককার একটা লিরিক পোয়েম হচ্ছে এটি। মানে ডব্লিউ.বি. ইয়েটস যত লেখালেখি করেছেন তার জীবনের প্রথম দিকে যত লিরিক লিখেছিলেন তার মধ্যে একটি হচ্ছে এই লেক আইল অফ ইনস্প্রি। আমরা একটু দেখি কবিতাটা। এই কবিতাটার মধ্যে কি হয়েছে, দ্য পোয়েম এক্সপ্রেসেস দ্য স্পিকারস লঙ্গিং, লঙ্গিং মানে তার ভিতরের তীব্র আকাঙ্ক্ষা বা বাসনা, for the peace and tranquility of Innisfree who is residing in an urban setting, মানে এখানে বলছে এই কবিতায় কবি এক্সপ্রেস করেছেন বা স্পিকার এক্সপ্রেস করেছেন লঙ্গিং, লঙ্গিং মানে এখানে তীব্র বাসনা বা আকাঙ্ক্ষা, ফর দ্য পিস এন্ড ট্রাঙ্কুইলিটি, শান্তি এবং নির্জনতার জন্য তার যে মনের ভিতরের যে বাসনা বা তীব্র আকাঙ্ক্ষা এটা প্রকাশ পেয়েছে এই কবিতার মধ্যে। অফ ইনস্ফ্রি, এই ইনস্ফ্রি তো ওই যে সেই দ্বীপ, while residing in an urban setting, যেটা একটা গ্রাম্য পরিবেশে বা যেখানে একটা একটা মানে রিসাইডিং ইন অ্যান আরবান সেটিং, আরবান সেটিং এর পাশে যেটা আর কি, মানে শহরের পাশে এরকম। তো ফিগারস অফ স্পিচেস ইউজড ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে কবি যেসব ফিগারস অফ স্পিচ বা যে বাক্যালঙ্কার গুলো ব্যবহার করেছেন, যেগুলো তোমরা ইমু স্যারের কাছে শিখেছিলে সেগুলো একটু দেখো। ইন দিস পোয়েম The Lake Isle of Innisfree, the poet uses many figures of speech including, অনেকগুলো ফিগারস অফ স্পিচ এই কবিতার মধ্যে তিনি ইউজ করেছেন। প্রথমটা ইমেজারি, ইমেজারি ক্রিকেট সিংস এন্ড পেভমেন্টস গ্রে, এই দুইটা যে টার্ম বা দুইটা ফ্রেজ উনি ব্যবহার করেছেন, একটা হচ্ছে ক্রিকেট সিংস আর একটা পেভমেন্টস গ্রে। তো পেভমেন্টস গ্রে এবং ক্রিকেট সিনস এই দুইটাকে বলা হচ্ছে যে ইমেজারি। কিভাবে দেখো, অন অ্যাপিলস টু দ্য সেন্স অফ সাউন্ড, মানে একটা আবেদন করছে কি সেন্স অফ সাউন্ড। ক্রিকেট সিংস এটা তো শুনতে হয়, এটা হচ্ছে মানে তুমি এটা এই কথাটা বলে ক্রিকেট সিংস এই ফ্রেজটা বললে তুমি মানে একটা গান তুমি একটা শোনার সেন্স পাচ্ছ, কিন্তু এটা একটা ছবি মানে ওয়ার্ড পিকচার বলছি আমি প্রথমে তোমাকে একটা সংক্ষেপে। তো এরকম একটা কিছু বুঝতে পারছো যে তুমি এখানে কোনো সেন্স অফ সাউন্ড কাজ করছে তোমার এখানে, মানে ক্রিকেট বলতে ঝিঝি পোকারা গায় এই গানটা, তাহলে এই কথাটা বলার সাথে সাথে তুমি এরকম শোনার মতন একটা ফিলিং পাচ্ছ। আবার বলেছে যে পেভমেন্টস গ্রে এন্ড দ্য আদার সেন্স অফ সাইট, এই পেভমেন্টস গ্রেটা তো এটা দেখার বিষয়, পেভমেন্টস মানে তো ফুটপাথ, গ্রে মানে ধূসর বা ধূসর ফুটপাথ যেটা। তো এই বিষয়টা এই একটু একটু পরে যাই, আমি এটা নিয়ে একটু কথা বলছি তোমাদের সাথে। পেভমেন্টস গ্রেটা বা এইটা যে লাইনে এটা ব্যবহার করা হয়েছে চমৎকার একটা ব্যাপার এখানে। আমি তোমাদের এই কবিতাটা দেখাই, ওই জায়গাটা একটু দেখাবো এখন, আমি শেষ করি। ইউ ক্যান অলসো হিয়ার দ্য ক্রিকেট সিংস লিনেট সুইংস, এই যে তুমি আরো এখান থেকে তুমি শুনতে পারবা কি ক্রিকেট সিংস, ঝিঝি পোকার গান শুনতে পাবা, এটা একটা ইমেজ বা ইমেজারি। লিনেট সুইংস এন্ড দ্য বিজ বাজ বলতে এখানে মৌমাছির গুঞ্জন। লিনেট সুইংস, এই লিনেট সুইংস যে বিষয়টা, লিনেটস হচ্ছে মূলত এক ধরনের পাখি। লিনেটস পাখি কি তোমরা চেনো নাকি? লিনেটস পাখি চেনো দীপ্ত? এই যে তোমরা স্ক্রিনে কি কিছু পাখি দেখতে পাচ্ছ? জি স্যার। এটা চড়ুই পাখির মতো মূলত এই পাখিগুলোর কথা বলা হচ্ছে ওখানে, মূলত লিনেট পাখি বলা হয় এগুলোকে। হ্যাঁ, এই পাখিগুলো। তো এখানে লিনেটস উইংস বলতে তুমি কি বুঝতে পারছো? আমি আবার ওখানে চলে যাচ্ছি। লিনেটস উইংস এটা ইমেজারি হিসেবে ওখানে ব্যবহার করেছেন কবি, যে লিনেটস উইংস, জাস্ট মিনিট,
এই যে ইউ ক্যান অলসো হিয়ার দ্য ক্রিকেট সিংস, তুমি আরো শুনবা এখানে ঝিঝি পোকার গান, লিনেটস উইংস, মানে এই লিনেট পাখির ডানার শব্দ। কখন এটা এটা কিন্তু যে কোনো একটাকে বোঝাচ্ছে না, এই টোটাল লিনেটস গ্রুপ কে বোঝাচ্ছে, যারা এটা ইন দ্য ইভিনিং, কিন্তু তুমি এটা সন্ধ্যায় শুনবা। তোমরা এমনি এখনই আমাদের এখানে মনে করো লিনেটস পাখি ঠিক নাই, কিন্তু তোমাদের কি আরো কি এরকম কোন অনুভূতি আছে বা ফিলিং আছে সন্ধ্যাবেলায়, একদম সন্ধ্যা হয় যখন বা গোধূলিতে সূর্য ডোবার পরে পাখিরা যখন তাদের মানে নীড়ের উদ্দেশ্যে একসাথে দল বেঁধে উড়ে যায়, তো এই ডানার শব্দ শুনেছো কখনো? মানে এমন ঝাঁক, মানে এর গ্রামের দিকে এরকম ইউজুয়ালি শোনা যায় যে ঝাঁক বেঁধে পাখিরা যখন তাদের যে আবাসস্থলে ফেরে, মানে পাখিরা তো গাছে টাছে থাকে, তো ওই একসাথে যখন উড়ে যায়, মানে একসাথে গ্রুপ অফ বার্ডস যখন উড়ে যায়, তখন তাদের ডানার একটা শব্দ আছে, মানে একটা সব শব্দ। এই শব্দটা উনি বলছেন যে ওই যে লেক আইল অফ ইনস্পিতে যে সময় কাটাবেন, শহরের যে কোলাহল, কনফ্লিক্ট, ওয়ার, এগুলো যুদ্ধ বিগ্রহ, মানুষের সাথে যে মানুষের দ্বন্দ্ব সংঘাত, এগুলো ছেড়ে উনি যে লেক আইল অফ ইনস্পিতে যে কিছু সময় কাটাবেন, সেখানে তিনি এই জিনিসগুলো পাবেন। এগুলো তিনি এই ইমেজারি ব্যবহার করেছেন যাতে রিডার্স যারা আছে তারা এটা পড়েই বুঝতে পারে বিষয়টা কি, আসলে সেটিংটা কেমন ছিল। তো এখানে সেই লিনেটস পাখির সন্ধ্যায় তিনি লিনেটস পাখি ডানা ঝাপটানো শব্দ শুনবেন, ঝিঝি পোকার গান শুনবেন। ওখানে তোমরা ঝিঝি পোকার গান শুনেছো? শোনো নাই মনে হয়। আচ্ছা, এন্ড দ্য বিস বাস, মৌমাছির গুঞ্জন শুনেছো কখনো? মৌমাছির গুঞ্জন? না স্যার। আচ্ছা, এটা আমাদের বাড়ির দিকে আছে, আমাদের বাড়ির দিকে কিন্তু মৌচাক মানে চাক থেকেই মধু সংগ্রহ করা হয়। এন্ড সি দ্য 9 rows অফ বিনস এন্ড পার্পল গ্লো, মানে বলছে যে 9 সারি সিমের বাগান, ওখানে তিনি ওই যে 9 সারি সিম বপন করবেন বা সিম লাগাবেন, ওখানে ওনার 9টা সারিতে সিমের গাছ থাকবে এরকম। এন্ড পার্পল গ্লো, এবং উনি মানে রক্তিম বর্ণে এই পার্পল গ্লোটা উনি দেখবেন মূলত দুপুর বেলায় ওখানে ওনার যে ওই যে আবাসস্থলটা, ওখানে যেহেতু উনি প্রথমে যে ওই যে কাদামাটি দিয়ে কঞ্চি দিয়ে একটা বাড়ি তৈরি করবেন বা একটা ঘর তৈরি করবেন, ওই ঘরের চারিপাশে 9 সারি সিমের গাছ লাগাবেন, ওখানে তিনি ওই দুপুর বেলায় পার্পল গ্লো দেখবেন, মানে সূর্যের যে রক্তিম বর্ণ বা রক্তিম আভা, এটা ওখানে যখন পড়বে, এটা উনি ওখান থেকে এনজয় করবেন। মানে উনি এখানে এই কবিতাটার মধ্যে বলতে চেয়েছেন এরকম যে মানে প্রকৃতির সমস্ত ভালো ভালো জিনিসগুলো এই শহর থেকে দূরে কোথাও যে বা এই যে দ্বন্দ্ব সংঘাতপূর্ণ সমাজ থেকে দূরে কোথাও যে সময় কাটাবেন, এবং ওখান থেকে এই প্রকৃতির একদম ভালো ভালো নির্যাস গুলো উনি গ্রহণ করবেন। এইগুলা উনি ইমেজারির মাধ্যমে প্রকাশ করেছেন, এগুলো ছিল সব ইমেজারি। এরপরে দেখো রিপিটেশন একটা লিটারারি টার্ম বা ফিগারস অফ স্পিচ, যার মানেটা হচ্ছে রিপিটেশন অফ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একটা শব্দ বা একাধিক শব্দ পুনঃ পুনঃ বলা বা বারবার বলা। যেমন গো গো, ওখানে প্রথম লাইনে তুমি দেখবা যে আই উইল গো, মানে আই উইল অ্যারাইভ নাও এন্ড গো গো, এভাবে বলছে কিন্তু। তারপরে দেখো এরপরে বলছে যে কথা বোঝা যাচ্ছে না? হ্যালো, কে যেন বললো, কি যেন বলতে চাইলো? তো এই ওখানে তুমি দেখতে পাও, তোমাদের কাছে যদি কবিতার বইটা থাকে তাহলে একটু ট্রাই করো, দেখো। আমি তো কবিতার ছবিগুলো আছে, আমি তোমাদেরকে চাইলে দেখাতে পারতাম, একটু পরে দেখাচ্ছি, আমরা একটু শেষের দিকে যাই, অনেক সময় হয়ে গেছে। তো এখানে বলছে যে এই রিপিটেশনটা মূলত পুনঃব্যবহার, মানে একটা একটা কথা যদি আমি তোমাকে বলি যে মন দিয়ে করো, মন দিয়ে করো, বা মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো, একাধিকবার, মানে তো তোমাদের আমি একটু দেখাই আসি, রিপিটেশনটা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? এটা ইউজুয়ালি আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, আচ্ছা, রিপিটেশনটা দেখো, রিপিটেশনটা যদি তোমাকে বলা হয়, এটা দেখো, দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস রিপিটেড, এটা রিপিট হবে, ক্রিয়েট রিদম এন্ড ব্রিং অ্যাটেনশন, মানে যাকে বলবো স্পিকার লিসেনারের অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য এটা বলে থাকে। যেমন এখানে বলা হচ্ছে দ্য প্রেসিডেন্ট সেড ওয়ার্ক ওয়ার্ক এন্ড ওয়ার্ক, মানে একটা কথা বারবার বলা হয়েছে। আর দ্য কিস অফ সাকসেস, মানে এখানে বলো, মানে আমি যদি তোমাদেরকে বলি দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস রিড রিড এন্ড রিড, রিড রিড এন্ড রিড আর দ্য কিস অফ সাকসেস, আমি যদি তোমাদেরকে বলি যে পড়ো পড়ো এবং পড়ো, এবং এগুলোই হচ্ছে কিস অফ সাকসেস, বা এগুলো হচ্ছে সফলতার চাবিকাঠি, এরকম। এটা ছিল একটা ওয়ার্ড রিপিটেশন। এবার দেখো গ্রুপ অফ ওয়ার্ডস রিপিটেশন এক্সাম্পল, যেটা গ্রুপ অফ ওয়ার্ডস কখন রিপিটেশন, যদি বলা হয় দ্য পলিটিশিয়ান ডিক্লেয়ার্ড উই উইল ফাইট কাম হোয়াট মে, মানে দ্য পলিটিশিয়ান ডিক্লেয়ার্ড, মানে রাজনীতিক ঘোষণা করলেন উই উইল ফাইট, আমরা ফাইট করব, কাম হোয়াট মে, মানে আসো যাই হোক, উই উইল ফাইট অন অল,
অন অল ফ্রন্টস উই উইল ফাইট ফর 1000 ইয়ার্স। এই যে এখানে দেখো উই উইল ফাইট, তিনটা লাইনে উই উইল ফাইট ছিল, গ্রুপ অফ ওয়ার্ডস আর ফ্রেজ। এটাকে বলা হচ্ছে রিপিটেশন। মূলত রিপিটেশনটা তোমার একটা ওয়ার্ডও বারবার বলা হয়। কেন বলা হয়? মানে ওই যেটা বলা হচ্ছে ওইটার উপরে জোর দেওয়ার জন্য, অথবা লিসেনারের অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য। ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। যদি তোমাকে বলা হয় যে তুমি যদি ভাবো তুমি এটা করতে পারবা, ইউ ক্যান ডু ইট। এটা তোমার অ্যাডমিশন টেস্টের জন্য আমি তোমাকে যদি বলি যে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। তুমি যদি মনে করো ইউ ক্যান ইউ ক্যান বি ইউ ক্যান বি গট অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটি, এটা যদি তুমি ভাবো ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারবা। এটা ছিল রিপিটেশন। এই কবিতার মধ্যে এরকম শব্দের পুনঃ পুনঃ ব্যবহার রয়েছে, গো এর ব্যবহার রয়েছে, এরকম পিস এর ব্যবহার রয়েছে এরকম। তারপর দেখো পার্সনিফিকেশনস। পার্সনিফিকেশনসটা হচ্ছে মূলত টেকনিক টু ডিসক্রাইব অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট। ইনঅ্যানিমেট অবজেক্ট মানে হচ্ছে তোমার জড় বস্তু। জড় বস্তু এইটাকে ব্যাখ্যা বর্ণনা করার একটা কৌশল। অ্যাবস্ট্রাক্ট থিং মানে কোন অ্যাবস্ট্রাক্ট থিং বলতে বোঝায় কোন বিমূর্ত বস্তু বা ইনঅ্যানিমেট থিং বা জড় বস্তু। এইটাকে ব্যাখ্যা করা হচ্ছে মূলত পার্সনিফিকেশন কিভাবে, অর নন হিউম্যান বা নন হিউম্যান অ্যানিমেল অর নন হিউম্যান অ্যানিমেল ইন হিউম্যান টার্মস। মানে মানুষ নয় কোনো প্রাণীকে হিউম্যান টার্মস এর মাধ্যমে বর্ণনা করা, মানে যেগুলো কোনো প্রাণী করতে পারে না সেগুলো যদি তুমি তাকে দিয়ে করো। তুমি পার্সনিফিকেশন তোমার ইউজুয়াল লাইফে, মূলত সাহিত্য তো মানুষের জীবন থেকে নেয়া। পার্সনিফিকেশন বা এই যে যত লিটারারি টার্মস বলো, ওই যে রিপিটেশন বলা হলো, এগুলো কবিতার মধ্যে আমাদের বুঝতে হবে, কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু বলে থাকি। তোমাদের মা বাবা যখন তোমাদেরকে বলে এই পড় পড় পড়, এরকম একবার তিনবার বলেন একটা কথা, মন দিয়ে পড়, এইটাই কিন্তু রিপিটেশন। এটা লিটারারি টার্মস আর ফিগারস অফ স্পিচ, এগুলা দিয়েই সাহিত্য সৃষ্টি হয়েছে। তো পার্সনিফিকেশনও আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। কিভাবে? মানে জড় বস্তুর সাথে তুমি কথা বলো না, তোমরাও কথা বলো, কিন্তু তোমার মোবাইল যদি টিপতে টিপতে হ্যাং করে, তুমি বলো না আরে বেটা কথা শুনিস না কেন, কথা শোন, হ্যাং করিস না, এরকম নিজেরাই তো বলো। ওইটাই হচ্ছে পার্সনিফিকেশন। মানে তুমি তোমার জড় বস্তুর সাথে ওর ভিতরে প্রাণ কল্পনা করে ওর সাথে তুমি কথা বললে, এটাই পার্সনিফিকেশন। এটা আমাদের ইউজুয়াল লাইফে, ডেইলি লাইফে, ইউজুয়াল লাইফে আমরা এটা ব্যবহার করে থাকি। দেখো এই পার্সনিফিকেশনটা কোথায় ব্যবহার করেছেন কবি এই কবিতার মধ্যে? হোয়ার দ্য ক্রিকেট সিংস। আমরা প্রথমে পড়েছিলাম ক্রিকেট সিংস একটা ইমেজারি, ইমেজারি পড়েছিলাম, কিন্তু এখানে দেখো পার্সনিফিকেশন ইজ ইউজড গিভিং দ্য ক্রিকেট দ্য হিউম্যান অ্যাবিলিটি টু সিং, হু ইজ এ ক্রিকেট ক্যান নট ডু, দিস ইজ অলসো এ ফর্ম অফ ইমেজারি। মানে এই ক্রিকেট সিংসটাকে আমরা ইমেজারি বলেছিলাম, আবার এটাকে তুমি পার্সনিফিকেশনও বলতে পারো। কোন অর্থে পার্সনিফিকেশন বলতে পারো? একদম এক্স্যাক্টলি মিলে যাচ্ছে, কিন্তু একটা দুই ভাবে ব্যবহার করতে পারছো তুমি এখানে। ক্রিকেট সিংস বলছিলাম, ওটা তো ইমেজারি হিসেবে ওয়ার্ড পিকচার ছিল। এখন এটাকে বলা হচ্ছে হোয়ার দ্য ক্রিকেট সিংস, এটা হচ্ছে পার্সনিফিকেশন হিসেবে তুমি এটা এখানে দেখাতে পারো। এই কারণে ক্রিকেট মানে তো ঝিঝি পোকা। ঝিঝি পোকা কি গান গাইতে পারে? তুমি তাকে গান গাইতে বলছো, কিন্তু সে একটা সাউন্ড করতে পারে, ওটাকে তুমি গান মনে করছো। এটা বলা হচ্ছে এখানে যে গিভিং দ্য ক্রিকেট, মানে ক্রিকেটকে দেওয়া হচ্ছে দ্য হিউম্যান অ্যাবিলিটি, মানে ক্রিকেটকে তুমি একটা হিউম্যান অ্যাবিলিটি দিয়ে কল্পনা করছো যে সে গান গাইছে। হু ইজ এ ক্রিকেট ক্যান নট ডু, অ্যাকচুয়ালি কিন্তু ক্রিকেট গান গাইতে পারে না, একটা শব্দ করতে পারে, ওটাকে তুমি গানের মতো করে ধরে নিচ্ছ। এই যে দেখো ইনফারেন্স বলে একটা জিনিস আছে। ইনফারেন্সটা হচ্ছে মূলত অনুমান করা। তুমি কোনো কিছু অনুমান করবা। তুমি তুমি দেখলে কি, মনে করো তোমরা এই যে টক টক খাইতে পছন্দ করো, টক জলপাই জলপাই একটা লবণ দিয়ে দিয়ে খাবা, দেখবা যে খাওয়ার সময় চোখ বন্ধ হয়ে আসে, তার মানে তোমার ফেস দেখে বোঝা যাচ্ছে যে সামথিং হ্যাজ হ্যাপেন্ড, কিছু একটা ঘটছে এখানে। এটা হচ্ছে ইনফারেন্স। তুমি কোনো অঙ্গভঙ্গি দেখে বা কোনো ইভিডেন্স দেখে, কোনো কারণ দেখে একটা অনুমান করবা, একটা সিদ্ধান্তে যাবা, তুমি আসল ঘটনার একটা সিদ্ধান্তে চলে যাবা। মানে তুমি একটা কিছু দেখে, এখানে দেখো কিভাবে বলা হচ্ছে, ইনফারেন্স ইজ ইউজিং অবজারভেশন এন্ড ব্যাকগ্রাউন্ড টু রিচ এ লজিক্যাল কনক্লুশন। ইনফারেন্স ইজ ইউজিং অবজারভেশন, মানে কোনো একটা কিছু পর্যবেক্ষণ করবা এবং এন্ড ব্যাকগ্রাউন্ড এবং পটভূমি, এটাকে দেখবা, টু রিচ এ লজিক্যাল কনক্লুশন, মানে কোন একটা পটভূমি দেখে বা কোনো একটা কিছু পর্যবেক্ষণ করে তুমি একটা যুক্তিযুক্ত সিদ্ধান্তে পৌঁছাবা, এটাই হচ্ছে ইনফারেন্স। or a conclusion reached on the basis of, অন্য কথায় যদি তুমি বলতে চাও ইনফারেন্সকে বলা যায় or a conclusion reached on the basis of evidence and reasoning. কনক্লুশন রিচ, তুমি সিদ্ধান্তে উপনীত হবা কিভাবে? অন দ্য বেসিস অফ এভিডেন্স। এভিডেন্স মানে কোন প্রমাণ দেখে, এন্ড রিজয়নিং মানে তুমি এই 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 বিষয়টা আর কি। কেউ যদি জোরে দরজা বন্ধ করে, মনে করো তুমি বাসায় ঢুকলে, রাত্রে বাইরে ঘুরে ফিরে বাসায় ঢুকছো, দরজা দিয়ে যখন ঢুকতেছো তখন তোমার বাবা বা মা বলতেছে যে রাত 10টা 11টা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করো, পড়াশোনা নাই, হ্যান ত্যান, তোমার বকা দিল, তুমি ঘরে ঢুকেই কি করলা? তো জোরে দরজাটা ধাক্কা দিয়ে লাগাইলা। এটা কিন্তু তোমার একটা মেন্টালিটি, তুমি রাগ করেছো বা এইরকম একটা, আমরা বুঝতে পারছি, মানে পাশে যে আছে তোমার, মনে করো ভাই বা বোন বুঝতে পারছে যে খুব খেপে গেছে,
দরজা লাগানো দেখে বুঝে ফেলছে। তার মানে এই বিষয়টা হচ্ছে অনুমান, মানে অনুমান করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া। এরকম কিছু বিষয় এই কবিতার মধ্যে ছিল। দেখো, দে আর মিডনাইটস অল এ গ্লিমার, এখানে মধ্যরাত থাকবে কেমন? গ্লিমার মানে কি? গ্লিমার মানে হচ্ছে আবছায়া। তোমরা কেউ যদি কখনো রাত 2টা বা 3টার সময়, মনে করো একদম ঘুটঘুটে অন্ধকার রাত, যেটা মানে ওই পূর্ণিমার অপোজিট টিট, এরকম সময় রাত 2টার সময় ওঠো, উঠে ছাদে টাদে যাও, ওই সময় একটা আলো দেখতে পাবা, মানে একটা আবছায়া। মানে এই সময়টার কথা বলা হচ্ছে যে মিডনাইটস অল এ গ্লিমার ইউজেস ইনফারিং দ্যাট দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স অর লাইটিং বাগস অর বোথ। মানে বলছে যে এই সময় যে আলোটা, এই আলোটা হচ্ছে তারার আলো, বা এই ধরনের, এটা একটা অনুমান করা হচ্ছে যে এই এত অন্ধকারাচ্ছন্ন রাত্রে এই যে আলোটা আসছে ওই সময় কিন্তু দেখা যায়। এবং এই মধ্যরাতের এই আবছায়ার বা আবছা আলোর একটা আলাদা সৌন্দর্য আছে। এই সময় গেলে তোমার মনে এমনি এমনি কবিতা আয়া পড়বো, মানে দেখবা যে কবিতা লিখে ফেলছো তুমি। আমার একটা কবিতা লেখা আছে রাত 2টার সময় বসে বসে লেখা, মানে একটা বিলের মাঝখানে একটা বেঞ্চে একলা একলা, এরকম একটা কবিতা লেখা আছে। সুযোগ পেলে তোমাদের শেয়ার করবো, অসুবিধা নেই। এরপরে দেখো, এন্ড এরপরে আরেকটা ফিগারস অফ স্পিচ এখানে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে যে অনোম্যাটোপিয়া। অনোম্যাটোপিয়া এই জিনিসটা কি? দ্য ইমিটেশন অফ এ সাউন্ড আর ইকোয়িং অর মেকিং সাউন্ডস অর নেমস। মানে এটা হচ্ছে ইমিটেশন, মানে তো নকল। কিসের? একটা শব্দের নকল, মানে একটা সাউন্ডের নকল। অথবা ইকোয়িং, ইকোয়িং তোমরা শুনেছো, ইকোর জিনিসটা কি? প্রতিধ্বনিত হওয়া। আর মেকিং সাউন্ডস অর নেমস, অথবা কোনো শব্দ করা বা কোনো নাম বলা, মানে যা নাম বলবা ওইটাই তুমি শব্দ শুনতে পারবে। একটু দেখো, আই হিয়ার আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর। মানে এই লেক আই লাভ ইন স্পিরিট একটা লাইন, ওখানে বসে তুমি শুনবা। মানে কবি বলছেন যে আই হিয়ার, ওই ওই ঘরে বসে আমি শুনবো, লেক ওয়াটার মানে ওই যে হ্রদের পানিটা, ল্যাপিং উইথ স্লো সাউন্ডস মানে ধীরে ধীরে পড়বে। এই যে কথাটা বলা হলো, এই মানে ল্যাপিং উইথ লো সাউন্ডস, মানে কেমন শব্দ করে পড়বে? লো সাউন্ডস করে পড়বে। এটা বলার সাথে সাথে কিন্তু তুমি বুঝতে পারছো, যদি কোনোদিন তুমি এরকম কোনো জায়গা থেকে পানি পড়ার শব্দ শোনো, মানে আস্তে আস্তে পানি যে পড়ছে, এই পানি পড়ার শব্দটা আমি ওখানে বসে শুনবো বাই দা শোর, মানে তীরে বসে। ইন দিস লাইন দ্য ওয়ার্ড ল্যাপিং ইজ কল্ড অ্যান অনোম্যাটোপিয়া। এই এই যে লাইনের মধ্যে ল্যাপিং শব্দটাকে বলা হচ্ছে অনোম্যাটোপিয়া। কিভাবে? দ্য ওয়ার্ড ইটসেলফ সাউন্ডস লাইক দ্য সাউন্ড ইট ইজ ডিসক্রাইবিং। মানে এই শব্দটাই হচ্ছে মানে চুইয়ে চুইয়ে পড়া বা মিয়ে মিয়ে পড়া, আস্তে আস্তে পড়া, এরকম এটা বোঝাচ্ছে যে স্লোলি ড্রপিং যেটা। তো এই শব্দটা দ্য ওয়ার্ড ইটসেলফ সাউন্ডস, মানে এই শব্দটা নিজেই এরকম একটা শব্দ করছে, লাইক দ্য সাউন্ড ইট ইজ ডিসক্রাইবিং। যে শব্দটার বর্ণনা করতে চাইছেন কবি, সেই বর্ণনাটা আমরা এই শব্দটার মাধ্যমে কিন্তু বুঝতে পারছি। এটাকে বলা হচ্ছে যে অনোম্যাটোপিয়া। এরপরে বলা হচ্ছে যে এইখানে 3-4টা ফিগার্স অফ স্পিচের কথা বলা হয়েছে। এই ফিগার্স অফ স্পিচ গুলো টুগেদার দিস ইভোক, মানে এগুলো উদ্যোগ করে দ্য পিসফুল ইটারনাল এন্ড ডিপলি পার্সোনাল ফিলিংস দ্যাট অ্যারাইজ ফ্রম কন্টেম্পলেটিং নেচার। মানে এই প্রকৃতি থেকে উদ্ভূত হয়েছে এই সব সৌন্দর্যগুলো, এরকম যে মানে চির শান্তির, মানে পিসফুল মানে শান্তিপূর্ণ, ইটারনাল মানে চিরন্তন, এন্ড ডিপলি পার্সোনাল ফিলিংস এবং গভীর গভীর ব্যক্তিগত যে অনুভূতির উদ্রেক করছে, প্রকৃতি থেকে উদ্দীপ্ত মানে উদ্ভূত হচ্ছে এই সৌন্দর্যগুলো বা এই জিনিসগুলো। এরপরে দেখো, দিস পোয়েম এক্সপ্রেসেস হিউম্যান বিংস ইয়ার্ন ফর পিস। মানে এই কবিতাটা আরো কি প্রকাশ করছে? হিউম্যান বিংস বা মানুষ ইয়ার্ন ফর পিস, মানে মানে পিস মানে কি? পিস মানে তো শান্তি, সেই শান্তির জন্য মানুষ আকাঙ্ক্ষা করে থাকে। ওই যে প্রথমে আমরা বলছিলাম লঙ্গিং, wanted to go to nature or in a free isle for peace departing the human society। মানে কবি এখানে চেয়েছেন হিউম্যান সোসাইটি ত্যাগ করে উনি প্রকৃতির কাছে চলে যাবেন। at Innisfree he will get 9 rose bean। কি কি পাবেন? তোমাকে যদি প্রশ্ন করা হয় এখানে, এই যে 9 rose bean পাবেন, hive of the bee and bee loud glade, ওখানে তিনি 9 সারি সিমের বাগান বা গাছ পাবেন। এখানে হাইভ অফ দি বি পাবেন, মৌচাক, যেটাকে হাইভ অফ দি বি মানে মৌচাক বলা হয়, এন্ড বি লাউড গ্লেড, এবং মানে মৌমাছির যে গুঞ্জন ওখানে তিনি শুনতে পাবেন। এরপরে দেখো, ইন দ্য মর্নিং, সেখানে সকালে কি হবে? ক্রিকেট সিংস, একদম সকালবেলায় মানে ঝিঝি পোকা গান করবে। মিড নাইট টুইঙ্কেলস, মধ্যরাতের উনি একটা গ্লিমার পাবেন, ওই যে যে আলোর কথা বলা হলো। নুন বিকামস এ পার্পল গ্লো, দুপুরে উনি একটা রক্তিম আভা পাবেন ওখানে ওই প্রকৃতিতে। ইভিনিং বিকামস ফুল অফ দি লিনেটস উইংস, মানে ওনার সন্ধ্যাটা পরিপূর্ণ হয়ে যাবে লিনেটস পাখির যে গানার শব্দে। ফর অল দিস রিজনস পিস উইল কাম ড্রপিং স্লো দ্যাট। এইসব কারণে ওখানে যে তিনি শান্তিটা পাবেন, সেই শান্তিটা ড্রপিং স্লো হবে, মানে স্লোলি ড্রপ করবে শান্তিটা। মানে ভালো কোনো কিছু ওটা একদম ধীরে ধীরে আস্বাদন করবেন উনি, এটা বলতে চেয়েছেন। দ্য পোয়েট ডিজায়ার্স পিস সো মাচ বিকজ লিভিং ইন দ্য সোসাইটি, মানে এই
পোয়েট ডিজায়ার্স পিস, শান্তিটাকে এমন ভাবে চাচ্ছিলেন, এত বেশি করে চাচ্ছিলেন, কারণ লিভিং ইন দ্য সোসাইটি ইজ ফুল অফ ওয়ার এন্ড কনফ্লিক্ট। এই একটা কথা ইনফরমেশন নিতে পারো। এটা লিভিং ইন দ্য সোসাইটি কি অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, ওই কবির মতে সমাজে বাস করাটা কি, এটা আসলে ফুল অফ ওয়ার এন্ড কনফ্লিক্ট। এটা হচ্ছে দ্বন্দ্ব এবং সংঘাতের জায়গা সমাজে বাস করা। সাচ অ্যান আইল্যান্ড ক্যান রিয়েলি অফার হিম, এরকম একটা আইল্যান্ড বা দ্বীপ তাকে সত্যিকার অর্থে অফার করবে পিস, বিকজ ইন দা লোনসাম আইল্যান্ড দ্য পোয়েট উইল এনজয় অল ন্যাচারাল সিনস এন্ড সাইটস। এরকম একটা জায়গায় তিনি, এরকম একটা লোনসাম জায়গায় তিনি সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন।